দোসরা জুন বুধবার রাত ৮টায় অনিমেষ করেছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। শুরু হলো সংসদ অধিবেশন। কাল ৬ লাখ কোটি টাকার বাজেট দেবেন অর্থমন্ত্রী। করোনা মোকাবিলায় বেশি গুরুত্ব। বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল হচ্ছে। জিয়াউর রহমানের খেতাব বাতিল হবে কিনা যাচাইয়ে উপকমিটি গঠন। দেশে করোনায় ৩৪ জনের মৃত্যু। রাজশাহী মেডিকেলে মারা গেল আরও ৭ জন। করোনা সনদ ছাড়াই আসছেন ভারতীয় ট্রাক চালকরা। জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আগামীকাল বিকেল ৩টায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। চলতি সংসদের কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা আসলামুল হকের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। বন্ধু আসলামুল হক আসলাম স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সহসাথী তো সেশনে কিন্তু আমাদের এখানে যোগদান করেছে আপনার নেতৃত্বে। যোদ্ধা নাটক করতো, সে মারা গেছে। এই সাবার কাল জাতীয় সংসদে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ৬,০৩,০০০ কোটি টাকার বাজেটে এবার করোনা মোকাবিলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সামলে উঠতে এবারও বিশাল ঘাটতির বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, উৎপাদনের চাকা ঘুরে বহুদিন অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন অনেকে। প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নড়বড়ে। এমন অনিশ্চয়তার মধ্যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের ১৩তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। দেশের ৫০তম বাজেটের আকার ৬ লাখ কোটি টাকার বেশি, যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৭ ভাগের বেশি, আর মূল্যস্ফীতি ৫.৩% মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় ব্যয় মেটাতে আয় বাড়ানোর লক্ষ্য সরকারের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, ঢালাওভাবে না হলেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনাকালে লক্ষ্যমাত্রার কতটা রাজস্ব আহরণ সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা আছে। সেই বাস্তবতা মেনে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে ৩,৩০,০০০ কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য ১৬,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের জন্য থাকছে ২,২৫,০০০ কোটি টাকা বরাদ্দ। প্রকল্প বাস্তবায়নে এবার স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হবে। মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটে। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে বাজেটে ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অন্যদিকে এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ ৪,৮০৭ কোটি টাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২,০০০ কোটি টাকা। এটি মোট বাজেটের ৭.৪%। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ২৯,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ছে ৩,৪৮৪ কোটি টাকা। আগামী বাজেটে ঘাটতি ধরা হবে জিডিপির ৬.২%। সেই হিসেবে আগামী অর্থবছরে অনুদান সহ বাজেট ঘাটতি ২,১১,০০০ কোটি টাকা। আসন্ন বাজেটে মোট ৪৯,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষিখাতে সর্বোচ্চ ৯,৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ ৯,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাজেট ঘাটতি বেশি হলেও অসুবিধা হবে না, কারণ মানুষের আয় কিছুটা কমায় মূল্যস্ফীতির আশঙ্কা কম। তাদের মতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বাজেট নিয়ে আলোচনা করতে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। এবছর আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় অঙ্কের বাজেট হতে যাচ্ছে, যেটি ৬,০৩,৬
81 কোটি টাকা এবং যদি আমরা 50 বছর আগে যাই অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর যেই বাজেটটি দিয়েছিলেন 1972 সালে সেটি ছিল 776 কোটি টাকার বাজেট। 50 বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাজেট প্রায় 768 গুণ বেশি। 50 বছরে বাংলাদেশের এই অর্জনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আশিস সৈকত? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, 50 বছর আগে বঙ্গবন্ধু সরকারের ওই সময়ের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে বাজেটটি দিয়েছিলেন 776 কোটি টাকার বাজেট, এবং সেটি আসলে ওই সময়ের টাকার অঙ্কে খুব বড় না হলেও ওই সময়ের চ্যালেঞ্জ ছিল দেশ পুনর্গঠনের, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনই ছিল ওই বাজেটের মূল চ্যালেঞ্জ। এবং আজকে 50 বছর পর এসে যে চ্যালেঞ্জটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হলো একটি বড় মহামারী, মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্ম হওয়ার পর 50 বছর পর এই প্রথম এই ধরনের একটি মহামারীর মধ্যে পড়েছে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বই। বাংলাদেশকেও সামাল দিতে হচ্ছে সেই দুরূহ পরিস্থিতি। ফলে এবার কিন্তু বাজেটের আকার যতই বড় হোক না কেন, 6,00,000 কোটি টাকার যে বাজেট এবার ঘোষিত হবে আগামীকাল, সেই বাজেটের কিন্তু মূল দৃষ্টি থাকবে সেই করোনা কালকে কিভাবে আসলে মোকাবেলা করা যায়। শুধুমাত্র করোনার রোগীদের সুস্থ করে তোলা বা করোনাকে সংক্রমণ ঠেকানোই কিন্তু মূল চ্যালেঞ্জ না এই বাজেটের। এই বাজেটের মূল চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি, কারণ এই করোনার জন্য লম্বা 1.5 বছরের করোনাকালে অনেক মানুষের চাকরি হারিয়েছেন, অনেক ছোট ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ফলে তাদের একটা সামাজিক সুরক্ষা বলয় এবং রাজনৈতিকভাবে শুধু নয়, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, বেকার মানুষদের চাকরি দেওয়াই কিন্তু এবারের বাজেটের কিন্তু মূল টার্গেট। এবং আমরা কিন্তু দেখেছি যে সেই জায়গাটাই কিন্তু এবার মূল ফোকাসের জায়গা রাখা হয়েছে বাজেটের, মানে সবচেয়ে বড় যে অর্থ বরাদ্দ সেটি কিন্তু স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এবারের বাজেটটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বের অনেক দেশের তুলনায় কিন্তু বাংলাদেশও অন্যান্য দেশও যেমন সংক্রমিত হচ্ছে এই করোনা মহামারীর সময়ে, সেই সময়কে কিন্তু চ্যালেঞ্জ করে বাংলাদেশ কিন্তু মাথাপিছু যে গড় আয়, আপনি জানেন যে আমাদের প্রতিবেশী ভারত, যেটি একসময় আমাদের জন্য খুবই ঈর্ষণীয় অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকেও কিন্তু বাংলাদেশ ডিঙিয়ে যাচ্ছে। অর্থাৎ মাথাপিছু আয়ের দিক থেকে যদি আমরা হিসাব করি, ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় এখন প্রায় $100 বেশি তুলনামূলকভাবে। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং সেই যে আমাদের যে অর্থনৈতিক যে কাঠামোটি দাঁড়িয়েছে সেটিকে ধরে রাখা, এবং আপনি জানেন যে এর মধ্যে বড় বড় বেশ কিছু মেগা প্রজেক্ট চলছে, যেটি গত কয়েকটি বাজেটে আসলে ধারাবাহিকভাবে বড় অর্থ বরাদ্দ দিতে হয়েছে। এবারও কিন্তু সেই বড় মেগা প্রজেক্টগুলোর কাজ যাতে বিঘ্নিত না হয়, বিশেষত পদ্মা সেতু, যেটি একটি বড় চ্যালেঞ্জ ছিল যে বিশ্বব্যাংকের সহায়তা ছাড়া নিজস্ব অর্থায়নে এই সেতুটি করা, যেটি গত 4-5 বছরে টানা সেখানে অর্থায়ন করা হয়েছে। এবারও কিন্তু সেই পদ্মা সেতুতে বড় অর্থায়নের সেই প্রস্তাব রাখা হয়েছে। একইভাবে মেট্রো ট্রেন কিংবা চট্টগ্রামের কর্ণফুলী টানেল, সেখানেও কিন্তু সেই বাজেট বরাদ্দ কিন্তু সমভাবেই রাখা হয়েছে যাতে ঠিক সময়ে এই কাজগুলো সম্পন্ন করা যায়। ফলে এই বাজেটে কিন্তু বহুমাত্রিক দিক আমরা কিন্তু লক্ষ্য করি। একটা হলো যে মানব সম্পদকে রক্ষা করা, এই করোনা কাল থেকে, করোনার হাত থেকে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, সময়মতো তাদের টিকা দেওয়া, এই টিকা কেনা এবং বিশ্ব থেকে আহরণ করা, পাশাপাশি এই যে উন্নয়নের যে ধারা সেটিকে সামনের দিকে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে এই বাজেটটি দেওয়ার পাশাপাশি বাজেটটি বাস্তবায়নও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এবং ধারণাই করা হচ্ছে যে গত বাজেটেও আমরা কিন্তু দেখেছি, যদিও রাজস্ব আয় কিছুটা কম হয়েছে, কিন্তু বাজেটের মধ্যে একটি কিন্তু বাস্তবায়নটা কিন্তু একটা সুষম বাস্তবায়ন হয়েছে। এবারও কিন্তু অর্থনীতিবিদরা তেমনটি আশা করছেন। আশিস সৈকত, আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতির কারণে সরকার তাদের ব্যয় মেটাতে এবং আয় বাড়ানোর লক্ষ্যে ধনীদের উপর সারচার্জ বাড়াচ্ছে, তবে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। এইসব উদ্যোগ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? প্রথমত যে একটি যে কালো টাকা কালো করার যে সুযোগ, আসলে কালো টাকা বলতে তো আসলে পৃথিবীতে কিছু নেই। আমরা এটা খুব প্রচলিতভাবে কালো টাকা বলি, কিন্তু আসলে যে অপ্রদর্শিত যে টাকাটি সেটিকেই আসলে কালো টাকা বলা হয়। তো অপ্রদর্শিত টাকা ধরে যে সকলেরই কিন্তু কোনো না কোনোভাবে আসলে অপ্রদর্শিত টাকা থাকে। এখন সেটিকে মূল
যে অর্থনীতি আমাদের, সেই অর্থনীতির চাকার মধ্যে আনার যে চেষ্টা, সেটাই আসলে কালো টাকা সাদা করার যে সরকারের চিন্তা পরিকল্পনা। এবং গত অর্থ বছরে যেমনটি হয়েছে যে এর আগে যেটি আমরা দেখতাম যে কিছু বিশেষ খাতে শুধু প্লট কেনা, ফ্ল্যাট কেনা, এই খাতে কালো টাকা সাদা করার সুযোগ থাকতো, কিন্তু আমরা গতবার বাজেটে দেখেছি যে ব্যাংকের যে টাকা গচ্ছিত আছে সেটিও যদি কেউ ডিক্লেয়ার করে যে এটি আমার অপ্রদর্শিত আয় ছিল, সেটিও কিন্তু 10% ট্যাক্স দিয়ে সেটিকে সাদা করার সুযোগ ছিল। এবারও কিন্তু তেমনটি রাখা হচ্ছে বাজেটে, প্রস্তাবিত বাজেটে আমরা তেমনটি জানতে পেরেছি। তো সেটি একটি হলো যে এই করোনা কালে কিন্তু যেটি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভও কিন্তু বাংলাদেশে একটা বিরাট রিজার্ভ কিন্তু গড়ে উঠেছে, কারণ বিদেশে মানুষের যে যাতায়াত, বিদেশে মানুষের যে ভ্রমণ, বিদেশে যে খরচ, সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। ফলে কিন্তু বাংলাদেশের রিজার্ভ যেমন বেড়েছে, মানুষের নিজস্ব বিশেষত মধ্যবিত্ত শ্রেণী বা ধনিক শ্রেণীর কথা যদি আপনি বিবেচনা করেন, তাদের কিন্তু একটা বড় অর্থ কিন্তু জমা হয়েছে। তো সেই অর্থটা যদি আপনি মূল আমাদের অর্থনীতিতে আনা যায়, সেই চিন্তা থেকে কিন্তু গতবারও সেটি করা হয়েছিল। অপ্রদর্শিত আয় সেটা যেখানেই থাকুক না কেন, সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে সেটাকে মূল অর্থনীতিতে নিয়ে আসার চেষ্টা, এবারও তেমনটি করা হয়েছে। কারণ একবার যদি এই টাকাটা যদি অর্থনীতির মধ্যে ঢুকে যায়, হিসাবের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সরকার এ থেকে নানাভাবেই কিন্তু ট্যাক্স নেক বা সারচার্জ নেক, সেটি কিন্তু নিতে পারবে এবং এই টাকাটা কিন্তু অন্য খাতে যাওয়ার আর সুযোগ থাকবে না। ফলে কিন্তু সরকারের এই যে কালো টাকা নিয়ে নানা রকম সমালোচনা যেমন আছে, ডেফিনেটলি সমালোচনাও আছে, কিন্তু পাশাপাশি কিন্তু বিশ্বের অনেক দেশেই কিন্তু এই কালো টাকা বা অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগ তৈরি করে দিয়ে কিন্তু অর্থনীতিকে সচল করা বা অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু আমরা দেখেছি সফল হয়েছে। ফলে আমরা মনে করি যে এবারের বাজেটে সেই জায়গাটাও যদি থাকে এবারও একইভাবে গতবারের মতো, সেটিও অর্থনীতির জন্য একটি সুফল বয়ে আনবে। আশিস সৈকত, আরেকটু বিষয় জানতে চাই যে আজকে বাজেট অধিবেশন শুরু হলো এবং আগামীকাল বাজেট উপস্থাপন করবেন আমাদের অর্থমন্ত্রী। আজকে বাজেট অধিবেশনে আমরা দেখতে পেয়েছি যে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এবারের এই সংসদ অধিবেশনটি কতদিন ব্যাপী হবে এবং এই প্রসিডিংসগুলি যদি আমাদের একটু সংক্ষেপে জানান। না, আপনি জানেন যে এই করোনা কালে এটি দ্বিতীয় বাজেট আমাদের। এই করোনা কালে বাজেট হওয়ার ফলে বাজেটের যে ফেস্টিভিটি, বাজেটের উৎসব মুখরতা থাকে সব সময়। আপনি নিজেও বাজেট অধিবেশন কভার করেছেন, তো আমরা সবসময় দেখেছি এক ধরনের উৎসব মুখরতা থাকে। সেখানে বিদেশি ডিপ্লোম্যাটরা থাকেন, সেখানে তিন বাহিনীর প্রধানরা থাকেন, সব সচিবরা থাকেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেই বাজেট অধিবেশনে উপস্থিত থাকেন। কিন্তু গতবারও যেমনটি হয়নি, এবারও তেমনটি হচ্ছে না। এবারও কিন্তু সব সংসদ সদস্যও কিন্তু বাজেট অধিবেশনে যোগ দিতে পারছেন না, কারণ সেটিও ভাগ করা হয়েছে। প্রতিদিন 100 থেকে 110 জন সংসদ সদস্য তারা করোনা পরীক্ষা করে এই বাজেট অধিবেশনে অংশ নেবেন। আজকেও তেমনটি হয়েছে, আগামীকালও তেমনটি হবে। বাজেট যেদিন আগামীকাল যখন বাজেট উপস্থাপন করা হবে সেই দিনও তাই হবে। তো আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে কদিন চলবে, আজকে কিন্তু কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কিন্তু সেই সিদ্ধান্ত হয়েছে যে এই বাজেট অধিবেশনটি 12 কার্য দিবস চলবে। এর আগে যেমন আমরা দেখতাম যে এটি 30-35 কার্য দিবস বা 40 কার্য দিবস পর্যন্ত চলছে বাজেট অধিবেশন, সব সংসদ সদস্য বাজেটের উপর আলোচনায় সুযোগ পেতেন। এবার কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না। সীমিত সংখ্যক সংসদ সদস্য বাজেট অধিবেশনের উপর, বাজেট আলোচনার উপর অংশ নেবেন। তবে ডেফিনেটলি আমরা আশা করব যে সেই সীমিত সংখ্যক সংসদ সদস্যের মধ্যে প্রতিনিধিত্বশীল সংসদ সদস্যরা বাজেটের উপর ইস্যুভিত্তিক আলোচনায় অংশ নেবেন এবং গতবারের মতো সেই বাজেটটি একটি সংশোধিত বাজেট আকারেই 30শে জুন পাশ হবে। আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বঙ্গবন্ধুর 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব, রাষ্ট্রীয় পদক ও সনদ বাতিল হচ্ছে। জিয়াউর রহমানের খেতাব বাতিল হবে কিনা যাচাইয়ে গঠন করা হয়েছে উপকমিটি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। ডাক্তার মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে সিদ্ধান্তটি নিতে আজকে সরকারকে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব, রাষ্ট্রীয় পদক এবং সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথম কথা হলো যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তো এটা অতীতের ঘটে যাওয়া ঘটনা, এটাকে আসলে সরকার তুলে নিলেই কি আর না নিলেই কি। কারণ আপনারা জানেন বোধহয় যে বাংলাদেশের অন্তত 40 ভাগ মুক্তিযোদ্ধা সরকারি তালিকায় নেই।
কাজেই ঘটে যাওয়া জিনিসটাকে এটা মুক্তিযোদ্ধা সনদ তুলে নেওয়া এটার এখতিয়ার গভর্নমেন্টের নাই। তবে অবশ্যই যেটা ওই খেতাবটা তারা তুলে নিতে পারে। কারণ জিয়া রহমানের বঙ্গবন্ধুর খুনি ছাড়াও বঙ্গবন্ধু খুনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন কিনা এটা এখনো প্রমাণ সাপেক্ষ। তো যেহেতু তখন তিনি আর্মির ডিপটি চিফ ছিলেন, দায় তার কাঁধে বর্তাবে। সবচেয়ে বড় কথা হলো উনি রাজাকারদের বাংলাদেশে সম্পূর্ণভাবে এস্টাবলিশ করেছেন। এটা জিয়া রহমানের বড় অপরাধ, এবং উনি সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করেছেন, এটাও একটা অপরাধ। এই জাতীয় অপরাধের কারণে জিয়া রহমানের রাষ্ট্রীয় খেতাব যেটা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধের আপত্তি থাকবে। আর ওই যে যেটা সনদ সনদ আমি আগে বলছি, সনদ এটা আহ, ঘটে যাওয়া, উনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, কাজে সেই সনদটা সরকার তুলে নেওয়া ঠিক হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আমরা এই সিদ্ধান্তটি নিতেও সরকারকে দেখতে পেলাম যে ৭৫ থেকে আজকে ২০২১ এই দীর্ঘ সময় তাদের ব্যয় করতে হয়েছে। আওয়ামী লীগ সরকার, এখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, এর আগে ৯৬ ক্ষমতায় এসেছিল, তৃতীয়বারের মতো এই মেয়াদে ক্ষমতায়। এত দীর্ঘ সময় কেন লাগলো? এটা হলো কি যে প্রত্যেক কিছুর একটা সময় লাগে, কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমার মনে হয় সরকার টাইমটা নিয়েছে এই জন্যই, যাতে এই সত্যগুলো জনগণ জানতে পারে এবং জনগণের মাঝে যাতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, সেই জন্য সময়টা নেওয়া হয়েছে, এটা আমার ধারণা। আহ, এক্ষেত্রে কি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের অনেকখানি বৈরী পরিবেশ ছিল কিনা? হ্যাঁ, জিয়া রহমানের পক্ষে তো একটা জনমত ছিল, কোনো সন্দেহ নেই। ক্রমান্বয়ে সে জনমত বিএনপির ভূমিকার কারণে বা বিএনপির বিভিন্ন কার্যক্রমের কারণে সেটা কমে আসছে এখন, এবং এটাই হয়তো সরকার মনে করছে এটাই তার খেতাব বাতিলের একটা উপযুক্ত সময়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়টিকে তো এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেননি, এখনো সেটি নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? আমি আগে বলেছি যে এই রাজাকারদের একেবারে সুপ্রতিষ্ঠ করার জন্য এবং সংবিধানের মূলনীতি পরিবর্তন করার জন্য, বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যে এটা মূলনীতিটা ছিল, সেটা কিন্তু জিয়া রহমান তুলে দিয়ে উনি এই ধর্মভিত্তিক রাজনীতির প্রচলন ঘটিয়েছেন। এটা মুক্তিযুদ্ধের চেতনার ঘোর বিরোধী। কাজেই এই প্রেক্ষাপট থেকে উনার খেতাব বাতিল করা যায়, কিন্তু উনি মুক্তিযুদ্ধ করেননি বা মুক্তিযুদ্ধ ছিলেন না এই জাতীয় কোনো অপবাদ দেওয়া কিন্তু ঠিক না। উনি মুক্তিযুদ্ধ করেছেন, একটা জেড ফোর্সের কমান্ডার ছিলেন, কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন তার যে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভূমিকা, সেই ভূমিকার কারণে তার খেতাব বাতিলে আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই। আমরা দীর্ঘ সময় দেখেছি যে ইতিহাস নিয়ে নানা ধরনের মিথ্যাচার হয়েছে, ইতিহাসকে উল্টো পথে ঘুরিয়ে দেবারও চেষ্টা হয়েছে। এই যে নতুন প্রজন্ম, তারা অনেক কিছুই ঠিক মতন জানতে পারেনি। এখন এই সময়ও আবার বলা হচ্ছে যে এতদিন পরে এসে, স্বাধীনতার এত বছর পরে এসে, অথবা ৭৫-এর এত বছর পরে এসে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হচ্ছে যে আবারও একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিশৃঙ্খল পরিবেশ তো একটা রাজনৈতিক ব্যাপার। এমনি ইতিহাস তো এখনো লেখা হয়নি, ইতিহাস তো লেখা হবে আরো 50 বছর পর, অর্থাৎ মুক্তিযোদ্ধারা মারা যেতে হবে, মুক্তিযুদ্ধ দল বিলীন হয়ে যেতে হবে, তাহলে একটা সঠিক ইতিহাস আসবে। ইতিহাস সবসময়, এটা পৃথিবীর আদিকাল থেকে চলে আসছে, যারা সরকারে থাকেন তারা ইতিহাসকে প্রভাবিত করেন। কাজেই এই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যে দলগুলো ছিল বা যে ব্যক্তিগুলো আছে, তারা যতদিন না মরবেন ততদিন পর্যন্ত সঠিক ইতিহাস আসবে না, এবং এই জন্যই ইতিহাসকে লিখতে হয় 100 বছর পর। আমরা এখন যারা দিচ্ছি তথ্য উপাত্ত দিচ্ছি, এখন তথ্য উপাত্ত, কেউ ভুল তথ্য উপাত্ত দিলে নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম ওখান থেকে বাছাই করে এটা নিয়ে আসতে পারবে। সেই জন্য ইতিহাস বিকৃতি এটা এখন বলা যাবে না, তথ্য উপাত্তের বিকৃতি হতে পারে।
ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 12,694 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,988 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.81%। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজশাহীতে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ এবং লকডাউন নিয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার নিজামুদ্দিন আহমেদ। ডাক্তার নিজামুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ আছে বলে জানানো হয়েছে সরকারিভাবে, স্বাস্থ্য অধিদপ্তর এটি জানিয়েছে। তবে আমরা স্থানীয়ভাবে আরেকটি বিষয় জানতে পেরেছি যে সেখানে অক্সিজেন অনেক হাসপাতালে থাকলেও আইসিইউর সংখ্যা কিন্তু অপ্রতুল। বর্তমানে করোনা যেভাবে বাড়ছে তাতে হাসপাতালগুলিতে আরও কি ধরনের ব্যবস্থা রাখা দরকার? আপনাকে ধন্যবাদ। এখানে একটা কথা বলে রাখা অত্যন্ত জরুরি। আমরা গত 1 মাস থেকে বলেছিলাম জনস্বাস্থ্য বিজ্ঞানের থেকে যে করোনা, আমরা ঢাকা এবং চিটাগংয়ের কথা বলেছিলাম যে ঢাকা এবং চিটাগংকে বেঁধে ফেলতে হবে এবং করোনা দিনের পর দিন ছড়িয়ে যাবে। এখন সেটা কমিউনিটি ট্রান্সমিশনে চলে গেছে এবং সীমান্তবর্তী জেলাতে করোনা অত্যন্ত বাড়ছে এবং আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, কুষ্টিয়া এবং কক্সবাজারে এই যে ঊর্ধ্বগতি, এখন এই ঊর্ধ্বগতি থামানো খুব ডিফিকাল্ট। এবং আমি খুব আতঙ্কের সাথে একটা বিষয় তুলে ধরতে চাই। আজকে চাঁপাইনবাবগঞ্জের যে টেস্ট হয়েছে তার মধ্যে 70% হচ্ছে পজিটিভিটি রেট। রাজশাহীতে 45% উপরে পজিটিভিটি রেট। এটা পৃথিবীর কোনো দেশে, কোনো এলাকায় করোনা টেস্টের এই পজিটিভিটি রেট কখনো দেখা যায়নি। এটা একটা অশনি সংকেত জনস্বাস্থ্য বিজ্ঞান থেকে আমরা বলছি। কারণ হচ্ছে যে সেই এলাকার প্রতিটা মানুষই প্রবাবলি হয়তোবা সংক্রামিত হয়ে গেছে। সেখানে অসুস্থতার হার হয়তো তীব্র নয়, কিন্তু মানুষ সংক্রামিত হচ্ছে। এখন হচ্ছে যে বিষয়টা যে হাসপাতালে আমরা কি করে মানুষকে সেবাটা দেব। আমাদের মনে রাখতে হবে যে সংক্রামন্ত যারা হচ্ছেন তাদের মধ্যে প্রায় 70 থেকে 80% কিন্তু মাইল্ড কেসেস, তাদের হাসপাতালের যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু হাসপাতাল প্রস্তুতি রাখা অত্যন্ত জরুরি। আমরা জানি অক্সিজেনের স্বল্পতা হলেও ব্যবস্থাপনা স্বাস্থ্য অধিদপ্তর অনেক জেলা সদরে করেছেন, কিন্তু আইসিইউর ব্যবস্থাপনা কিন্তু অনেক জায়গাতেই নেই। তাতে করে যে জায়গাটাতে আমাদের জন্য ভয়াবহ চিত্র হতে পারে আগামী 1 মাসের মধ্যেই, দেখা যাচ্ছে যে আজকের যে 15টা সীমান্তবর্তী জেলাতে আমরা ঊর্ধ্বগতি দেখছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রায় 40টা জেলাতে সংক্রমণ ঊর্ধ্বগতি হচ্ছে। তার মানে রোগী কিন্তু সীমান্তবর্তী এলাকা থেকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বিকজ অফ দা সিচুয়েশন এবং চিকিৎসার জন্য। সে জায়গায় প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত আমাদের জরুরি। মানুষকে দুটো জিনিস করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে উৎসাহিত করতে হবে প্রতিরোধ ব্যবস্থাপনায়, মাস্ক মাস্ক মাস্ক। দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। 15টা জেলায় যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যকর্মী, ট্রেন চিকিৎসক এবং অক্সিজেন ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। এই চিকিৎসা কর্মের সাথে যারা জড়িত তাদের জীবন বাঁচাতে না পারলে মানুষের জীবন বাঁচানো কঠিন হয়ে দাঁড়াবে। তৃতীয়ত হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় আরেকটা সুযোগ রয়েছে বাংলাদেশ সরকারের, সেটা হচ্ছে 14,000 কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে, 75,000 স্বাস্থ্যকর্মী বাংলাদেশ সরকারের, 7 লক্ষ বেসরকারি এনজিওদের কর্মী রয়েছে সারা দেশে। সুতরাং বাংলাদেশ কিন্তু অবশ্যই একটা সক্ষমতার জায়গায় আছে যদি আমরা সবাইকে নিয়ে সমন্বিতভাবে এই প্রতিরোধ ব্যবস্থাপনায় নামতে পারি। মানুষকে উৎসাহিত হতেই হবে। রোগ মানুষের, প্রতিরোধ তাদেরকেই করতে হবে। ডক্টর নিজামুদ্দিন, আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো থেকে আমাদের প্রতিবেদকরা আমাদেরকে জানাচ্ছেন যে ভারতীয় ট্রাক বাংলাদেশে যারা ঢুকছে তাদের করোনা টেস্ট ছাড়াই তারা অবাধে ঢুকে যাচ্ছে এবং বাংলাদেশে ঢুকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের সঙ্গে তারা আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে চা খাচ্ছে। এটি আমাদের জন্য কতখানি আশঙ্কার জায়গা তৈরি করে? এটা ভয়ঙ্কর, আশঙ্কাজনক, মারাত্মক সিচুয়েশন তৈরি হয়েছে এখান থেকেই। আমাদের সরকার ডিক্লেয়ার করেছে প্রত্যেকটা বর্ডার সিল হয়েছে এবং যেই ঢুকবে সে কিন্তু কোয়ারেন্টাইনের 14 থেকে 21 দিনের আওতায় পড়বে। এখন ঢোকার পরে ট্রাক ড্রাইভার অথবা মালবাহী যারা আসছেন, শ্রমিকরা যারা আসছেন, তারা বাংলাদেশের ভূমিতে ঢোকার পরে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে এবং তার কোয়ারেন্টাইনের আইন মেনে না চলে, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব ভয়ানক ভাবে। সে জায়গাতে আমি মনে করি স্থানীয় সরকারের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং স্বাস্থ্যকর্মী যারা মাঠে রয়েছেন, যারা বাংলাদেশের ভ্যাকসিনের হিরো হিসাবে পরিচিত, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করোনা প্রতিরোধের মোকাবেলার মুহূর্তে, এই মোমেন্টে। সুতরাং প্রতিটা বর্ডার পয়েন্টে কোয়ারেন্টাইন ব্যবস্থাপনাটাকে স্ট্রংলি মনিটর করা দরকার। স্বাস্থ্য অধিদপ্তর এটা করছেন, কিন্তু আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় সরকার প্রতিটা উপজেলা, ডিস্ট্রিক্ট এবং ইউনিয়ন, প্রতিটা জায়গায় কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা স্থাপনা রয়েছে। তাদেরকে যদি সংযুক্ত করা যায়, শুধুমাত্র সেবা দেওয়ার কাজে নয়, মনিটরিং এবং তাদেরকে এই যে মারাত্মক একটা সিচুয়েশন থেকে বাংলাদেশের ভয়ানক ভাবে ছড়িয়ে পড়ছে, আমরা দেখতেই পাচ্ছি 15টা আক্রান্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষ ছড়িয়ে পড়ছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ কি আজকে ঢাকায় আসেনি? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আজকে চিটাগাঙ্গে যায় নাই? এই যে একটা মোবিলিটি, বাংলাদেশ যে কোনো জায়গাতে একদিনে পৌঁছানো যায়, সেখানে কিন্তু আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝখানে রয়েছি এবং এটা প্রতিরোধ ব্যবস্থাপনা আমাদেরকে শক্ত করতেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার জেলা ভিত্তিক লকডাউন দিচ্ছে, এলাকা ভিত্তিক লকডাউন দিচ্ছে করোনা থেকে সংক্রমণ যাতে ছড়াতে না পারে। এই যে এলাকা ভিত্তিক লকডাউন, এটি কতখানি কার্যকর হচ্ছে? এটা আমাদের দেশে আমরা দেখছি যে লকডাউন সবই চলছে, মানুষের সবকিছুই ব্যবস্থাপনা রয়ে গেছে, শুধু নাই হচ্ছে স্কুল আর কলেজ খোলা। এছাড়া কিন্তু লকডাউনে আসলে তেমন ভাবে ওইভাবে আমরা মেনটেন করতে পারিনি, কিন্তু লাভ হয়েছে দুটো আমাদের। বাংলাদেশের মানুষ এই লকডাউন আছে বলে অপ্রয়োজনীয় ভাবে রাস্তাঘাটে লোক আমরা দেখছি না। মানুষের মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে যে জায়গাটাই বাংলাদেশ সরকারের একটা সাংঘাতিক, আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এটা পৃথিবীর এই দক্ষিণ এশিয়ার কোনো দেশ নেয়নি আজও, সেটা হচ্ছে যে কোনো স্থানীয় প্রশাসন তাদের নিজ দায়িত্বে লকডাউন ইম্পোজ করতে পারে। আজকে আপনি তাকিয়ে দেখুন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর বর্ডারে, আজকে থেকে যদি আপনি গত ডিসেম্বরের কথা তাকিয়ে দেখুন, উহানের কথা, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী চক দিয়ে দাগ টেনে দিয়েছিল, বিবিসি সাংবাদিক যখন ক্রস করছিল তাকে বলা হয়েছিল তুমি যদি ক্রস করো ওই লাইন তাহলে কিন্তু তুমি 14 দিনের আগে আসতে পারবা না। তার মানে হচ্ছে যে একটা এলাকাকে পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীকে পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে, সমস্ত সহযোগিতা স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রেখে। এবং স্থানীয় প্রশাসন এখন এম্পাওয়ার্ড, বাংলাদেশ সরকার সেই সুযোগ করে দিয়েছে। এবং স্থানীয় প্রশাসন মানে শুধুমাত্র যারা সরকারি কর্মকর্তা তারা নয়, স্থানীয় প্রশাসন মানে রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন মানে ওই এলাকার গণ্যমান্য মানুষ, স্থানীয় প্রশাসন মানে হচ্ছে যে ব্যবসায়ীরা, স্থানীয় প্রশাসন মানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যারা আজকে বাড়িতে বসে আছে, তারাও কিন্তু এখন একটা ভূমিকা রাখতে পারে। এই জায়গাতে প্রতিটা এলাকাতে আমরা মনে করি স্থানীয় প্রশাসনের একটা শক্ত ভূমিকা নিতে হবে। জীবন বাঁচানো আপনার কাছে সবশেষ একটি প্রশ্ন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী আমের জন্য বিখ্যাত এবং এখন সারা দেশে সেখান থেকে আম আসছে এবং অনেকের মনে নানা ধরনের কল্পনা বা শঙ্কা রয়েছে যে এই আম রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জের থেকে যদি আসে তার মধ্য দিয়ে করোনা সংক্রমিত হবার কোনো ধরনের আশঙ্কা আছে কিনা? এটা অত্যন্ত ভালো কোশ্চেন আপনি করেছেন এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ সারা দেশে মানুষের মধ্যে কনফিউশন এখন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট যদি আসে, আম এবং লিচু এখন বিখ্যাত সময়, সেটা আমরা কখনোই আম আর লিচু সরাসরি খাই না, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই। এবং বিজ্ঞান মতে এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এই আম আর লিচু ঢাকাতে আসলে খেলে কেউ সংক্রমিত হতে পারে, প্রোভাইডেড আমাদের যদি যে স্বাস্থ্যবিধির জায়গায় যেটা আমরা বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা কার্টনে আম আসছে, একটা কার্টনে লিচু আসছে, সেটাকে ঠিক মতো ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং সেটাকে খাদ্য উপযোগী করে তোলা, তাহলে কিন্তু সাধারণত কোনো পরীক্ষায় প্রমাণিত হয়নি এখনো যে ডক্টর নিজামুদ্দিন, আমরাও আশা করব যে যারা বাসা বাড়িতে আছেন তারাও একটু স্বাস্থ্য সচেতন হবেন এবং এরকম ফলগুলি যেন তারাও ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ব্যবহার করেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে, তারপরও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন লোকজন। জনসমাগম রয়েছে শহর ও শহরের বাইরের বিভিন্ন এলাকায়। করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 এবং নাটোরের 1 জন। সীমান্ত এলাকার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান এবং যশোর থেকে সহকর্মী আদিলুর রহমান। শুরুতেই হাসিবুর রহমানের কাছে যাব। আজকে সারাদিনে আপনি উত্তরাঞ্চলে ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জে আপনি দীর্ঘক্ষণ ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরেওছেন।
সেখানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আপনি কতখানি দেখেছেন? সাধারণ মানুষকে যদি দুই ভাগে ভাগ করেন, শিক্ষিত আর অল্প শিক্ষিত, তাহলে বলা যাবে যে দুইটি গ্রুপেরই মধ্যে এই সচেতনতা সম্পর্কে আমি কিছুই দেখতে পারিনি। অনেকে মাস্ক মুখে লাগিয়ে রেখেছে, সেটা অনেকটা যেন দায় সারা মতো বাধ্য হচ্ছে, তাই মাস্ক লাগানো হচ্ছে। আর সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটি আমি একেবারেই বলা যায় শূন্যের কোঠায় দেখেছি। কেউ পাশে নেই, এই কারণে একটা দীর্ঘ গ্যাপ দেখতে পাই। কিন্তু যখনই দেখতে পাচ্ছি যে লোকজন অনেক আছে, সবাই গাদাগাদি করে আছে, আমের যে আড়তগুলো সেখানেও বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা একসাথে রয়েছে, মুখে কোনো মাস্ক নেই। আর সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা যেটি আমি দেখেছি সেটি সোনা মসজিদ স্থলবন্দর, যে স্থলবন্দরে হাজার হাজার শ্রমিক কাজ করছে, পাথর তোলা নামানোর কাজ করছে ট্রাকে, কিন্তু তাদের কারো মুখে মাস্ক নাই। আমি একটি জায়গায় দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমি 200 শ্রমিক গণেছি, 200-র একটু বেশি। সেখানে মাত্র একজনের মুখে আমি মাস্ক দেখেছি, তিনি সুপারভাইজার, তিনি শ্রমিক নন। ঠিক একই অবস্থা এই অঞ্চলে যে হাটবাজারগুলো, সেগুলোতে আমি দেখেছি। আর রাজশাহীতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে 7টার পরে দোকানপাটগুলো বন্ধ করা হবে, সেটি হয়তো কার্যকর হবে আগামীকাল থেকে। একটু আগে আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, রাজশাহীতে যারা আছেন তাদের সাথে কথা বলে আমি যেটুকু জানতে পেরেছি যে সরকার কিছুটা কঠোর অবস্থানে যেতে চায়, অন্তত সীমান্তবর্তী জেলাগুলোর ক্ষেত্রে। সেখানে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করবে। একই সাথে তারা নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তারাও যেন তাদের এই কাজে সহযোগিতা করে। বিশেষ করে এই মহামারীকে রুখে দেওয়ার জন্য, এই মহামারীকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবারই সহযোগিতা চেয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। আর আমি গত 2 দিন ধরে যা দেখেছি সেটি হলো যে প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করছেন এই মহামারীকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখবার, কিন্তু জনগণের যে সহযোগিতার জায়গা, বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার, সেটি আমি দেখতে পাইনি বললেই চলে। আমি সোনা মসজিদ স্থলবনে যেখানে দেখেছি যে ভারত থেকে যেসব ট্রাক আসছে, সেই ট্রাকের লোকজন অনেকে নেমে বাসের হোটেলে চা খাচ্ছে, সাধারণ মানুষের সাথে মেলামেশা করছে। সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি আমরা অনুমান করতে পেরেছি এই সোনা মসজিদের স্থলবন্দরে। যদি সৃষ্টিকর্তা আমাদের প্রতি দয়া না করেন এবং সোনা মসজিদে বন্দরে আমরা যেটা দেখেছি, এবং সেখানে যদি কোনো কারণে ভারতের যে ভ্যারিয়েন্ট সেটি যদি পাওয়া যায় বা ধরা পড়ে ভারতীয় ধরনটা, তাহলে আমাদের জন্য একটা বড় ধরনের একটা। হাসিবুর রহমান, আমরা বুঝতে পারছি যে সেখানে লকডাউন হলেও পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আদিলুর রহমানের কাছে যেতে চাই। আদিল, আমরা দেখেছি যে আপনি যশোর সীমান্তবর্তী এলাকাগুলিতে আজকে ঘুরেছেন, সেখানে ভারতীয় যারা ট্রাক ড্রাইভার আছেন, পণ্যবাহী ট্রাক নিয়ে যারা আসছেন, তাদের কি কোনো ধরনের পরীক্ষা করা হচ্ছে? তাদের করোনা আছে কি নেই, এই কোভিড টেস্টের রিপোর্ট কি ট্রাক ড্রাইভারদের সঙ্গে আছে কিনা? ড্রাইভারের সাথে দেখুন, একজন ট্রাক ড্রাইভারের সাথেও কিন্তু আসলে কোভিড টেস্টের নেগেটিভ বা কোভিড টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তাদের কাছে নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছি। ট্রাক ড্রাইভাররা বলছেন যে তারা 2-3 দিনের জন্য এখানে আসছেন, অথবা কখনো কখনো 5 থেকে 6 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে পণ্য খালাস করতে, তারপরে চলে যাচ্ছেন। মানে এই যে খুব বারে বারে তাদের যে করোনা টেস্ট করা, সেটি তাদের পক্ষে আসলে সম্ভব নয়, এটি ট্রাক ড্রাইভারদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এইসব ভারতীয় যেসব ট্রাক ড্রাইভাররা আসছে, এরা কিন্তু বিভিন্ন রাজ্যের ট্রাক ড্রাইভার। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ট্রাক ড্রাইভার আছে, দিল্লির ট্রাক ড্রাইভার আছেন, নাগাল্যান্ডের ট্রাক ড্রাইভার আছেন, অর্থাৎ বিভিন্ন রাজ্যের ট্রাক ড্রাইভাররা কিন্তু এই বেনাপোল স্থলবন্দরে আসছেন, এবং বেনাপোল স্থলবন্দরে এসে কিন্তু তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই অপেক্ষার সময়টিতে তারা আশেপাশে ঘোরাফেরা করছেন, বাংলাদেশিদের সাথে আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন। আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে একটু তথ্য পেয়েছি যে 90 একর এলাকার যে স্থলবন্দর বেনাপোল, এখানে প্রায় 7,000-এর মতো বাংলাদেশের বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী আছে, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, যারা পণ্য খালাস করেন সেই সব শ্রমিক আছেন। এই প্রায় 7,000 বাংলাদেশের সাথে কোনো না কোনো ভাবে বন্দরের মধ্যেই তারা সংস্পর্শে আসেন, এবং এই 7,000 বাংলাদেশি তারা যখন বাইরে বের হচ্ছেন, এবং সেই সাথে ভারতীয় যেসব ট্রাক চালকরা আছেন তারাও কিন্তু বাইরের বিভিন্ন হোটেলে খাচ্ছেন, চায়ের দোকানে খাচ্ছেন। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের বন্দর কর্তৃপক্ষ কি কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যে তাদের করোনা সনদ আছে কিনা, করোনা নেগেটিভ সনদ আছে কিনা সেটি দেখবার? এই প্রশ্নটি আমরা আসলে বন্দর কর্তৃপক্ষকে করেছিলাম, এবং বন্দর কর্তৃপক্ষ বলছে যে কোয়ারেন্টাইন বা এই নেগেটিভ সার্টিফিকেট,
এটি দিয়ে আসলে বন্দর সচল রাখা সম্ভব নয়। এইভাবে যদি তারা বন্দর চালু রাখতে চায় তাহলে আসলে বন্দর চালু রাখতে পারবে না। তারা যেটি আসলে করতে চাচ্ছেন যে যেসব ট্রাক ড্রাইভার আসছেন তাদেরকে ট্রাকেই থাকতে ট্রাকে অবস্থান করতে তারা বলছেন, এবং তারা যাতে বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো খাবার কিনতে না পারেন, কোনো দোকানে যেতে না পারেন। এ কারণে আপনি জানেন যে এই যেসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে এইসব ট্রাকের কিন্তু বাংলাদেশি এজেন্ট আছে। এই এজেন্টদেরকে তারা বলছেন যে সেই ট্রাক ড্রাইভারকে যেন খাবারটি আসলে পৌঁছে দেওয়া হোক। আমরা আসলে এই জায়গাটিতেও দেখেছি যে এই এজেন্টদেরও গাফিলতি আছে। এজেন্টরা কিন্তু সেই ট্রাক ড্রাইভারদেরকে খাবারও পৌঁছে দিচ্ছে না, যে কারণে তাদেরকে বাংলাদেশি হোটেলগুলোতে যেতে হচ্ছে, চায়ের দোকানে যেতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে যে তারা বন্দর এলাকার যেসব চায়ের দোকান আছে বা হোটেল আছে সেগুলো বন্ধ করে, এবং সেসব দোকানদার যদি কোনো বাংলাদেশি দোকানদার ভারতীয়দের কাছে পণ্য বিক্রি করে তাহলে তাকে জরিমানা আওতায় আনা হবে বা তাকে জেল দেওয়া হবে। এভাবে আসলে তারা এটিকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু সার্বিকভাবে আমার কাছে যেটি আসলে আজকে এই বন্দর এলাকায় ঘুরে মনে হয়েছে যে এভাবে কিন্তু করা সম্ভব নয়। তার কারণ আমরা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছি আদিলুর রহমান, আমরাও বুঝতে পারছি আপনার অবস্থাটা কি এবং যশোরে কি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এই ছিল এডিটর স্পিকিং, নিউটন টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।